আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে গিয়ে বিএ অনার্সের ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ। এটা এমনই একটা যে দৃষ্টিভঙ্গিগুলো আছে আমাদের, তার মধ্যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ। এটা আমরা যে জীববিজ্ঞানের একটি তত্ত্ব থেকে এই ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গির আমরা উদ্ভব হয়েছে সেটা দেখতে পাই। জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে প্রতিটি প্রাণী দেহ একটি বিশেষ ব্যবস্থার বহিঃপ্রকাশ, আর এই বিশেষ ব্যবস্থাটি কীরকম, এটা হলো গিয়ে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপাদানসমূহের যৌগ। মূলত ডেভিড স্টন এই ধারণার উপর ভিত্তি করে ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি তত্ত্বটির উদ্ভব ঘটিয়েছেন। এই দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য হল সমগ্র রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি সাধারণ তত্ত্বের অবতারণা করা। এই তত্ত্বের সাহায্যে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যা করা যাবে এবং রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গতি রেখে কীভাবে নিরবিচ্ছিন্নভাবে তার অস্তিত্ব বজায় রাখা যায় তাও বিশ্লেষণ করা যাবে। 1953 সালে ডেভিড স্টন তার দি পলিটিক্যাল সিস্টেম নামক গ্রন্থে এই মতবাদটিকে ব্যাখ্যা করেছেন। এবার আমাদের যে এই তত্ত্বটা শুরুতেই আমরা জেনেছি কি, এটার নাম হচ্ছে গিয়ে ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি। এবার আমরা প্রথমে জানবো যে ব্যবস্থাটা কি জিনিস। ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় বিষয়বস্তুই হলো গিয়ে ব্যবস্থা বলতে আমরা পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে আবদ্ধ কতগুলি উপাদান বা অংশের সমন্বয়কে বুঝিয়ে থাকি। ব্যবস্থার উপাদানগুলো পরস্পরের উপর নির্ভরশীল। উপাদানগুলির কোনো একটি পরিবর্তিত হলে তা অন্যগুলোর দ্বারাও প্রভাবিত করে থাকে বা অন্যগুলো তার দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সাপোজ তোমাদের একটা কথা প্রথমেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই ডেভিড স্টন এই ব্যবস্থাপক দৃষ্টিভঙ্গি তত্ত্বটির ধারণাটা নিয়েছেন জীববিজ্ঞান থেকে। সেখানে সাপোজ ধরো একটা মানুষের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে যারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং এদের একটি খারাপ হলে তার প্রভাব অন্যটির ওপরেও পড়ছে। সিমিলারলি রাষ্ট্রকেও একটা জীবদেহর সাথে তুলনা করেছেন স্টন। তিনি বলতে চেয়েছেন যে রাষ্ট্র যদি একটা জীবদেহ হয়, রাষ্ট্রের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোর যদি কোনো একটা বা দুটোর আঘাতপ্রাপ্ত হয় বা পরিবর্তিত হয়, তার প্রভাব সমগ্র রাষ্ট্রনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমের উপরে পড়বে। উনি এই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাষ্ট্রর এই যে দৃষ্টিভঙ্গিটা, সিস্টেম অ্যাপ্রোচ থিওরিটা, এটার উদ্ভব ঘটিয়েছেন। এবার আমরা কি দেখছি যে রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতিটা কীরকম। রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি হলো যৌগিক প্রকৃতির। যৌগিক বস্তুর আমরা কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। প্রথমত, যৌগিক বস্তু হচ্ছে বিভিন্ন অংশের পারস্পরিক নির্ভরশীলতা। একটা সমগ্রটা সবসময় নির্ভর করে তার যে বিভিন্ন অংশগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। দ্বিতীয়টি কি, বস্তুটি ও তার পরিবেশের মধ্যে সীমারেখা। একটা বস্তু সে সবার প্রথম যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে কি তার পারিপার্শ্বিক পরিবেশ। সেই পরিবেশের সাথে বস্তুটির যে সীমাবদ্ধতা বা সীমারেখা আছে সেটাও হলো গিয়ে যৌগিক বস্তুর একটা প্রকৃতি। এবার পারস্পরিক নির্ভরশীলতার জন্য বস্তুটির কোনো একটি অংশের পরিবর্তন অন্যান্য অংশকে বা সামগ্রিকভাবে বস্তুটিকে প্রভাবিত করে থাকে, সেটা তো বুঝতেই পারছো। ডেভিড স্টন রাজনৈতিক ক্ষেত্রে এই তত্ত্বটিকে প্রয়োগ করতে গিয়ে বলেছেন, পলিটিক্যাল সিস্টেম ইজ দ্যাট সিস্টেম অফ ইন্টারাকশন ইন এনি সোসাইটি থ্রু হুইচ বাইন্ডিং অর অথরিটিভ অ্যালোকেশনস আর মেড। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা হলো একটি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যবস্থা যার মাধ্যমে মূল্যের বাধ্যতামূলক বা কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের কাজ সম্পন্ন হয়। এটার মানে কি সেটা
আমরা এই ব্যাপারটা নিয়ে যখন আরেকটু আলোচনা করব তখন নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে। এবার তিনি কি বলছেন, ইস্টার্ন বলছেন যে রাজনৈতিক ব্যবস্থা হলো একটি স্বয়ং নিয়ন্ত্রিত ও প্রতিবেদনশীল। স্বয়ং নিয়ন্ত্রিত মানে যেটা নিজেই পরিচালিত হচ্ছে। রাজনৈতিক ব্যবস্থাটা তো একটা সিস্টেম, আমাদের শরীরটা তো একটা সিস্টেম। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পার্টস আছে, সেই পার্টসগুলোকে কি আমরা খুঁচিয়ে ব্যবহার করছি? না, সেটা অটোমেটিক্যালি তৈরি হয়েছেই সেইভাবে, যাতে এর একটা অংশ যদি বিকল হয় তার প্রভাব সমগ্র শরীরের উপর বা সমগ্র সিস্টেমের উপর পড়বে। সিমিলারলি রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক তাই হবে। এই রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সমাজ পরিবেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমের প্রথমেই আমরা যেটা জানি সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্র বা রাজনীতি কোনোটাই পরিবেশকে বাদ দিয়ে নয়। আমরা পরিবেশের মধ্যে থেকেই সমগ্র বিষয়টাকে দেখতে পাই। তবে রাজনৈতিক ব্যবস্থা পরিবেশগত পরিবর্তনের চাপের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে এবং নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে। তাই রাজনৈতিক ব্যবস্থা হলো স্বয়ং নিয়ন্ত্রিত ও প্রতিবেদনশীল। মানে কি? মানে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা পরিবেশগত যে পরিবর্তনের যে চাপ আসছে, পরিবেশে নানান রকমের পরিবর্তন হতে পারে, এবং সেই পরিবর্তনের উপরে যে চাপটা রাজনীতির উপর আসছে, রাজনৈতিক ব্যবস্থার উপরে আসছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সে নিজেকে পরিবর্তন করতে পারে। তার ফলে আমরা যে কথাটা বলছি যে রাজনৈতিক ব্যবস্থা হলো স্বয়ং নিয়ন্ত্রিত ও প্রতিবেদনশীল, এর থেকে আমরা সেইটাই বুঝতে পারছি। এবার কি বলছে যে রাজনৈতিক ব্যবস্থা কতগুলি উপাদানের কথা বলা হয়। এগুলো কি কি? এগুলো হচ্ছে গিয়ে পারস্পরিক নির্ভরশীলতা, ব্যাপকতা ও ব্যবস্থার সীমানা। অ্যালমন্ড রাজনৈতিক ব্যবস্থার 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেগুলো কি কি? 1 নম্বর হলো রাজনৈতিক ব্যবস্থা একটি সার্বজনীন প্রক্রিয়া। 2 নম্বর রাজনৈতিক কার্যাবলীর সার্বজনীনতা। 3 নম্বর রাজনৈতিক কাঠামোর সার্বজনীনতা। 4 নম্বর রাজনৈতিক কাঠামোসমূহ বিবিধ কার্যাবলী ও 5 নম্বর রাজনৈতিক ব্যবস্থার ভেতরে মিশ্র সংস্কৃতির অস্তিত্ব আমরা লক্ষ্য করে থাকি। এই 5টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে গিয়ে আমরা যে রাজনৈতিক ব্যবস্থা কথাটা বলছি এবং এই সিস্টেম অ্যাপ্রোচ থিওরিটা কিসের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কি দেখতে পাচ্ছি? চাহিদা ও সমর্থনকে নিয়ে একটি উপকরণ কাঠামো গঠিত হয়। চাহিদাটা কি? আমাদের রাজনৈতিক চাহিদার কথা এখানে বলা হয়েছে, এবং তারকে সমর্থনকে নিয়ে যে একটা কাঠামো, যেটা এই সিস্টেম অ্যাপ্রোচের মেইন বিষয়বস্তু, সেই সম্পর্কে এবার আমরা আলোচনা করব। রাজনৈতিক ব্যবস্থার উপর পরিবেশের প্রভাব অপরিসীম। যৌগিক বস্তুর মতো এই রাজনৈতিক ব্যবস্থা গঠিত হয় বিভিন্ন উপাদানের সংমিশ্রণে। আমরা তো প্রথমেই বলেছি যৌগিক বস্তুর বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে যে বিভিন্ন উপাদানের সংমিশ্রণের ফলে গঠিত হয়। যেমন বিভিন্ন রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রশাসনিক সংস্থাসমূহ প্রভৃতি হলো গিয়ে এই উপাদানগুলোর অন্তর্গত। এই উপাদানগুলোর মধ্যে কিছু চাহিদা উপাদান বা চাপ বা প্রভাব সৃষ্টিকারী উপাদান হিসাবে উপস্থিত থাকে। উপাদান কথাটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? উপাদান কথাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু চাহিদা থাকে বা রাজনৈতিক চাপ থাকে বা প্রভাব সৃষ্টিকারী উপাদান থাকে, প্রভাব সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা থাকে, যেগুলোকে আমরা এই উপাদানের মধ্যে ধরে থাকি। রাজনৈতিক ব্যবস্থায় পরিবেশ থেকে চাহিদার সৃষ্টি হয়। চাহিদাটা তো হঠাৎ করে সৃষ্টি হতে পারে না। চাহিদাটা কোথা থেকে তৈরি হচ্ছে? চাহিদাটা আমাদের এই পরিবেশের মধ্যে থেকেই তৈরি হচ্ছে। এই সকল উপাদানগুলো রাষ্ট্রনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করে থাকে। রাষ্ট্রনৈতিক ব্যবস্থার উপকরণ অর্থাৎ চাহিদা ও সমর্থনকে উপপাদে পরিণত করে। একটা হলো গিয়ে উপকরণ, আরেকটা হলো গিয়ে উপপাদ। উপকরণটা কি? ইনপুট। আমরা রাজনৈতিক ব্যবস্থার উপরে কি চাপিয়ে দিচ্ছি? আমরা রাজনৈতিক ব্যবস্থার উপরে তোমার চাহিদা চাপিয়ে দিচ্ছি, আর কি চাপিয়ে দিচ্ছি? প্রভাব চাপিয়ে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে? রাজনৈতিক সিস্টেমটা তার মধ্যে সেইগুলো প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে যেটা বাইরে আবার বেরিয়ে আসছে, আউটপুট যেটাকে আমরা উপপাদ বলছি, সেটা হচ্ছে গিয়ে সিদ্ধান্ত। কেমন? এই যে প্রক্রিয়াটা,
এটা কি হচ্ছে, এই সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ার ফল পুনঃপ্রেরিত হয়। প্রতিক্রিয়ার ফল সিদ্ধান্ত হয়ে তো বেরিয়ে এলো, এবার বেরিয়ে আসার পর সেটা হলো কি, সেটা আবার পুনরায় আমাদের চাহিদা সাথে সেটা মিললো কি মিললো না, আমাদের এর মধ্যে আরও কিছু পরিবর্তন আনার প্রয়োজন আছে কি আছে না, এই সমস্ত নানান রকমের বিষয়বস্তু এর সাথে জড়িত হয়ে গিয়ে আবার নতুন করে চাহিদার সৃষ্টি হলো। হ্যাঁ, আবার সে তাকে কিছু লোক সমর্থন করলো, কিছু সমর্থন করলো না, সেটা আবার প্রেরিত হলো রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, এবং সেটি আবার প্রসেসিংয়ের মাধ্যমে আবার সিদ্ধান্তে পরিণত হয়ে বেরিয়ে এলো। এই যে ব্যবস্থাটা, এটা চক্রাকারে ঘটতে থাকে। তাই এই প্রসেসটাকে বলা হচ্ছে ফিডব্যাক মেকানিজম বা তথ্য অভিজ্ঞতা প্রেরক পথ। এটা আর কিছুই না, এটা হলো